প্রদীপ বাবু মিটিং রুম থেকে চলে যাওয়ার পর বিমলা বাড়ির দুজন চাকরকে নিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে। সকলে যখন পরিষ্কারের কাজ করছিল এমন সময় শিল্পা সেখানে আসে। মা, এই রুমটা পরিষ্কার করতে হবে, এটা আমাকে বলে দিলেই পারতেন, আমি ভালোভাবে পরিষ্কার করে দিতাম। না না, তোমাকে কোনো কাজ করতে হবে না। এখানে তোমাকে সব কাজ করতে দিলে কোন দিন তুমি আমার ছেলেকে ভুলভাল বুঝিয়ে আমাদের থেকে আলাদা করে দেবে। তোমার অনেক নাটক দেখে নিয়েছি, আমি তোমার সব কাজ বুঝতে পারি। মা, আপনি এরকম করে বলছেন কেন? যাও যাও, আমার অনেক কাজ পড়ে আছে, সময় নষ্ট করো না। শিল্পা যখন তার শাশুড়ির সঙ্গে কথা বলছিল এমন সময় তাদের কাজের মেয়ে পিঙ্কি তার দিকে তাকায় এবং অবাক হয়ে কিছু ভাবতে শুরু করে। এই মেয়েটি এখানে কেন? হায় হায়, এই বাড়ি কি হবে? কাজের মেয়ের দিকে তাকিয়ে শিল্পাও কিছু ভাবতে শুরু করে। এই মহিলাটিকে আমি আগেও কোথাও দেখেছি মনে হচ্ছে। ও গড, এটা তো পিঙ্কি। যদি কাউকে আমার ব্যাপারে কিছু বলে দেয় তাহলে কি হবে? আরে কি হয়েছে পিঙ্কি, তুই কাজ করা বন্ধ করে কি সব ভাবতে শুরু করে দিয়েছিস? কিছু না ম্যাডাম, আসলে মানে। পিঙ্কি বিমলা দেবীকে কিছু বলতে যাচ্ছিল এমন সময় শিল্পা তাকে ইশারা করে চুপ করিয়ে দেয়। কিন্তু পিঙ্কি শিল্পাকে দেখার পর থেকে অনেক ভয় পেয়ে যায়। কিছু সময় পর শিল্পা সেখান থেকে চলে যায়, কিন্তু তার যাওয়ার পরেও পিঙ্কি ভয়ে ভয়ে কাজ করছিল। কি হলো পিঙ্কি, তোকে কি ভূতে ধরেছে? একটু ভালোভাবে কাজ কর। ম্যাডাম, আমার শরীরটা ভালো লাগছে না। হঠাৎ করে তোর আবার কি হয়ে গেল? একটু আগে তো খুব ভালোভাবে কাজ করছিলিস। জানি না আগের কাজের মেয়েটা কাকে পাঠিয়েছে যে ভালোভাবে কাজই করতে পারছে না। ম্যাডাম, আমি আর এখানে কাজ করতে পারবো না, আমাকে ক্ষমা করে দেবেন, আমি চলে যাচ্ছি। তুই তো অনেক আজব মেয়ে দেখছি, কাজ যখন করার ছিল না তাহলে আমাদের বাড়িতে কেন এসেছিস? ক্ষমা করে দিন ম্যাডাম, আমি যাচ্ছি। যা এখান থেকে, চুপচাপ বেরিয়ে যা। শুধু শুধু আমার সময় নষ্ট করতে এসেছিল। এরপর পিঙ্কি কাজ ছেড়ে বাড়ি থেকে চলে যায়। পিঙ্কি যখন চলে যাচ্ছিল এমন সময় শিল্পা বাড়ির ব্যালকনি থেকে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। উফ, পিঙ্কিটা চলে গেল, এবার আর কোনো ভয় নেই। পিঙ্কির চলে যাওয়ার পর বিমলা তাদের কাজের লোক রঘুকে দিয়ে পরিষ্কারের কাজ করাতে থাকে। রঘু, তুই একটু তাড়াতাড়ি কাজ কর, অনেক কিছু পরিষ্কার করতে হবে। হ্যাঁ ম্যাডাম, আমি ভালোভাবে করছি। মিটিং রুম পরিষ্কার করতে করতে রঘু হঠাৎ করে দেওয়াল ঘড়ির দিকে তাকায় এবং বিমলা দেবীকে বলে, ম্যাডাম, একটু ভালোভাবে দেখুন, মনে হচ্ছে দেওয়ালের ঘড়িতে একটা ফুটো আছে। আমি 2 মাস আগে ঘড়িটা পরিষ্কার করেছিলাম, তখন এই ফুটো ছিল না। হঠাৎ করে এই ফুটো কিভাবে হলো? কই, আমাকে একবার দেখা দেখি। এরপর রঘু দেওয়াল ঘড়িটা হাতে নিয়ে বিমলা দেবীকে দেখাতে শুরু করে। বিমলা দেবী যখন ঘড়িটি হাতে নিয়ে দেখে তখন বুঝতে পারে কেউ ইচ্ছে করেই ঘড়ির ভেতরে ফুটো করে তাতে একটা ছোট ক্যামেরা লাগিয়ে দিয়েছে। আরে, এনার অফিস রুমে ঘড়ির ভেতরে ক্যামেরা কে লাগালো? এরপর বিমলা দেবী তার স্বামী এবং বড় ছেলেকে ক্যামেরার ব্যাপারে জানায়। কি বললে? আমার অফিস রুমে ক্যামেরা লাগানো ছিল? আমি যতটা জানি আমার অফিস রুমে বাইরে থেকে কেউ আসেনি যে সেখানে এসব কাজ করবে। বাবা, আমিও কিছু বুঝতে পারছি না। জানি না এই বাড়িতে আর কত জায়গায় ক্যামেরা লাগানো আছে। এভাবে তো আমাদের সব প্রাইভেট কথা ফাঁস হয়ে যাবে। আমার তো ওই শিল্পার উপর সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই সেই এইসব কিছু করেছে। সে একা মেয়ে, এসব কিভাবে করবে? না না, মনে হচ্ছে এসবের পেছনে অন্য কেউ আছে। বাবা, আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে, আমার কথাটা একবার শোনো। এরপর রজত তার বাবাকে কিছু বলতে শুরু করে। অন্যদিকে শহরের স্কুলের বাইরে আবার 2 গুন্ডা কালু এবং বাবলু দেখা করে। আজও সেই মেয়েটা আমাদের অপেক্ষা করাচ্ছে, তার জন্য আর কত অপেক্ষা করতে হবে? আজ যদি সে না আসে তাহলে আমরা তার সঙ্গে আর কাজ করব না। নতুন মেয়ের জন্য অপেক্ষা করতে করতে কালু এবং বাবলু বিরক্ত হয়ে গিয়েছিল। তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা অপেক্ষা করছিল এমন সময় শিল্পা তাদের কাছে আসে। হ্যালো, আমি শিল্পা, আজ থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করব। হ্যাঁ ঠিক আছে, এর পরের বার থেকে যদি কোনোদিন লেট হয় তাহলে কাজ থেকে বার করে দেওয়া হবে। এবার আমাদের কথা শোনো, আমরা যেভাবে বোঝাবো ঠিক সেইভাবে বাচ্চাদেরকে নিজের জালে ফাঁসাবে। আমি আগেও এই কাজ করেছি, তাই আমাকে ট্রেনিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি অন্য একটা স্কুলে এই কাজ করতাম। এবার আমাকে ব্যাগটা দিয়ে দাও আর এখান থেকে চলে যাও।
কেউ আমাদের তিনজনকে একসঙ্গে দেখে নিলে সন্দেহ করতে পারে। হ্যাঁ ঠিক আছে, এই নাও ব্যাগ, আর কাজ শুরু করে দাও। শিল্পা সেই গুন্ডা দুটোর কাছ থেকে লজেন্সের ব্যাগ নিয়ে নেয়। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে শিল্পার শাশুড়ি, ননদ এবং বড় যা নিজেদের মধ্যে কিছু কথা বলায় ব্যস্ত। মা, আপনি আমাকে যে অ্যাড্রেসে গিয়ে শিল্পার কাকার বাড়ির খোঁজ করার জন্য বলেছিলেন, আমি সেখানে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। এরকম কোনো অ্যাড্রেসই নেই। সেই গ্রামে মাত্র 12টা থেকে 15টা বাড়ি রয়েছে। সেখানকার কেউই শিল্পা নামের কোনো মেয়েকে চেনে না। এ কি বলছো তুমি? তার মানে আমার সন্দেহ একদমই ঠিক বেরিয়েছে। শিল্পা প্রথম থেকেই সূর্যকে মিথ্যে কথা বলে নিজের জালে ফাঁসিয়েছে। মা, এবার তো আমার মনে হচ্ছে শিল্পা জেল থেকে পালানো কোনো আসামি, তাই তো তার কোনোই পরিচয় নেই। আমি বুঝতে পারছি না আমি সূর্যকে কিভাবে তার থেকে আলাদা করব। আমার ছেলে তার মিথ্যে ভালোবাসার জালে জড়িয়ে গেছে। সকলে বাড়িতে বসে আলোচনা করতে থাকে। অপরদিকে শিল্পা শহরের এক স্কুলে নিজের কাজ শুরু করে দেয়। সে বাচ্চাদের সঙ্গে মিলে ভালো ভালো কথা বলে তাদেরকে নিজের জালে ফাঁসাতে শুরু করে। অপরদিকে রূপা এবং রনিও শিল্পাকে খুঁজতে শুরু করে দিয়েছিল। সেদিন রাতের বেলা শিল্পার শ্বশুর বাড়িতে সূর্যের মা তাকে বলে, বাবা সূর্য, তুই কেন বুঝতে পারছিস না? তোর বাবার অফিস রুম থেকে ছোট ক্যামেরা পাওয়া গেছে। তুমি কি বলতে চাইছো মা? সেটা শিল্পা লাগিয়েছে, তুমি এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, আমি সেটাই বলতে চাইছি। মা, তুমি কেন শিল্পাকে আমার থেকে আলাদা করার প্রতিদিন নতুন নতুন নিয়ম বার করছো? আমি তাকে ভালোবাসি মা, আমি তার উপর বিশ্বাস করি। তুই ভুল করছিস বাবা, সে তোর ভরসার যোগ্য নয়। মা প্লিজ, তুমি এরকম করে বলো না। তার কোনো কাকা নেই সূর্য, সে আমাদেরকে মিথ্যে কথা বলেছে। এটা তুমি কি বলছো মা? হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলছি। তোর বৌদি কবিতা গিয়েছিল তার অ্যাড্রেসের খোঁজ করতে, কিন্তু সেখানে গিয়ে কারোরই খোঁজ পাওয়া যায়নি। তুমি যাই বলো মা, এখনো আমার বিশ্বাস হচ্ছে না। আমি বুঝতে পারছি না এবার আমি তোকে কিভাবে বোঝাবো। বিমলা তার ছেলেকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সূর্য তার কোনো কথাই বিশ্বাস করতে চায় না। পরের দিন সকালে রূপাদের কলেজে। রূপা, আজ পর্যন্ত আমরা কলেজের পড়া শেষ করার পরে শিল্পাকে খোঁজার জন্য যেতাম। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। চলো আজ ক্লাস না করেই এখনই পিন্টুর স্কুলে যাই, গিয়ে দেখি হয়তো তাড়াতাড়ি গেলে শিল্পার খোঁজ পাওয়া যেতে পারে। আমিও এটাই ভাবছিলাম রনি, হয়তো এতদিন আমরা অনেক লেট করে যাচ্ছিলাম, তাই শিল্পাকে দেখতে পারছিলাম না। হয়তো সে তাড়াতাড়ি কাজ শেষ করে বেরিয়ে যায়। রূপা এবং রনি নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে শহরের স্কুলের বাইরে দাঁড়িয়ে দুই গুন্ডা নিজেদের মধ্যে কথা বলছিল। এত দেরি হয়ে গেল, শিল্পা এখনো এলো না কেন? তাকে এই ব্যাগটা দিয়ে তাড়াতাড়ি আমাদেরকে এখান থেকে যেতে হবে। ওই দেখ, শিল্পা এসে গেছে। শিল্পা, তোমার আসতে সবসময় দেরি হয় কেন? কালু শিল্পাকে এই কথা বলছিল। অপরদিকে দূরে একটি গাছের আড়ালে দাঁড়িয়ে রূপা এবং রনি তাদেরকে দেখে ফেলে। আচ্ছা, তাহলে এই মেয়েটা শিল্পা? ওই ব্যাগটির মধ্যে নিশ্চয়ই নেশার ওষুধ মেশানো লজেন্স থাকতে পারে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। চলো রনি, আমরা তাড়াতাড়ি পুলিশকে খবর দিয়ে দিই। না রূপা, আজ আমরা সারাদিন শিল্পাকে ফলো করব। আমরা জানার চেষ্টা করব এর পেছনে আর কার কার হাত আছে। তাছাড়া আমাদেরকে দেখতে হবে এই মেয়েটা কোথায় থাকে, তবেই আমরা পুলিশকে ভালোভাবে ইনফরমেশন দিতে পারবো। হয়তো তুমি ঠিক কথাই বলছো, তাহলে এটাই করা হোক। রূপা এবং রনি ঠিক করে নেয় তারা সারাদিন শিল্পাকে ফলো করবে এবং তার ব্যাপারে সমস্ত রকমের খবর জোগাড় করবে। দুই গুন্ডা শিল্পাকে লজেন্সের ব্যাগ দিয়ে সেখান থেকে চলে যায়। তাদের যাওয়ার পর শিল্পা ফোন করে অন্য একজনকে ডাকে এবং নতুন লোকটি একই রকম একটি ব্যাগ নিয়ে আসে এবং শিল্পার সঙ্গে ব্যাগ এক্সচেঞ্জ করে নেয়। এরপর শিল্পা ব্যাগ নিয়ে স্কুলের গার্ডেনের ভেতরে বাচ্চাদের সঙ্গে দেখা করতে যায়। রনি এবং রূপা লুকিয়ে লুকিয়ে সবকিছু দেখছিল এবং তারা ফোনে সবকিছুই রেকর্ড করছিল। আরে বাহ, তোমাকে তো অনেক কিউট দেখতে। তোমার নাম কি? ওই দেখো রূপা, শিল্পা এখন ওই বাচ্চা ছেলেটার সঙ্গে কিছু কথা বলছে। তুমি ঠিক বলছো রনি, ওই দেখো শিল্পা তাকে লজেন্স দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা মৈনাক, আমি তোমাকে একটা কথা বলবো, সেটা খুব ভালোভাবে শুনবে আর নিজের বন্ধুদেরকেও সেই কথাটা ভালোভাবে বুঝিয়ে দেবে, ঠিক আছে? ঠিক আছে আন্টি। মেয়েটা নিশ্চয়ই ওই ছেলেটাকে নিজের জালে ফাঁসানোর চেষ্টা করছে। এভাবেই 5 ঘন্টা কেটে যায় এবং শিল্পা সমস্ত লজেন্স বাচ্চাদের মধ্যে বিতরণ করার পর পায়ে হেঁটে বাড়ির দিকে রওনা হয়। রূপা এবং রনি তার পেছন পেছন যেতে থাকে।
রনি, এই শিল্পা আজ অনেকগুলো বাচ্চার সঙ্গে দেখা করেছে আর তাদের সঙ্গে অনেক কথা বলে সম্পর্ক তৈরি করে নিয়েছে। এবার নিশ্চয়ই সে প্রত্যেকদিন তাদেরকে লজেন্স সাপ্লাই করার জন্য আসবে। হ্যাঁ, সে অবশ্যই যাবে। আমাদেরকে আজকেই একে থামাতে হবে, না হলে অনেক বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হয়ে যাবে। ওই দেখো, শিল্পা ওই বাড়িটার ভেতরে যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা তার বাড়ি, কিন্তু আমরা বাড়ির ভিতরে কিভাবে যাব? আমরা এখানেই লুকিয়ে লুকিয়ে দেখতে থাকি। শিল্পা বাড়ির ভেতরে চলে যায়, কিন্তু রূপা এবং রনি বাড়ির ভেতরে যেতে পারে না, তাই তারা বাইরে থেকেই বাড়ির দিকে তাকিয়েছিল। তারা দাঁড়িয়েছিল এমন সময় বিমলা দেবী বাজার করে বাড়ির দিকে ফেরে। আরে তোমরা কারা? আমাদের বাড়িতে উকি মারছো কেন? আপনি কে? আমি এই বাড়ির মালিক। আচ্ছা, শিল্পা আপনাদের কে হয়? শিল্পা? কি হয়েছে শিল্পার? তোমরা তাকে কিভাবে চেনো? আন্টি, আমরা তাকে খুব ভালোভাবেই চিনি। তাহলে বাইরে দাঁড়িয়ে আছো কেন? বাড়ির ভেতরে চলো। এরপর বিমলা দেবী রূপা এবং রনিকে বাড়ির ভেতরে নিয়ে যায় এবং তিনজনে হল রুমে গিয়ে বসে পড়ে। এবারে বলো, শিল্পাকে তুমি কিভাবে চেনো? আর তুমি চিন্তা করো না, আমি যতক্ষণ আছি সে তোমাদের কোনো রকমেরই ক্ষতি করতে পারবে না। আন্টি, আসলে রূপা শিল্পার ব্যাপারে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় হঠাৎ শিল্পা সেখানে চলে আসে। আরে মা, আপনি মার্কেট থেকে চলে এসেছেন? হ্যাঁ, আমি চলে এসেছি। কিন্তু এরা দুজন কারা? আগে তো কোনোদিনই এদেরকে দেখিনি। আচ্ছা রূপা, তুমি নিজের ফোন নাম্বারটা আমাকে দিয়ে দাও, আমি পরে তোমার সঙ্গে কথা বলে নেব। আচ্ছা ঠিক আছে আন্টি। এরপর রূপা বিমলা দেবীকে নিজের ফোন নাম্বারটা দিয়ে দেয় এবং রনির সঙ্গে সেখান থেকে চলে যায়। শিল্পা বসে বসে এই সব কিছু দেখছিল। এরপর সেদিন রাতের বেলা বিমলা দেবী নিজের রুমে বসে বড় বউ এবং মেয়ের সঙ্গে শিল্পাকে নিয়ে আলোচনা করতে শুরু করে। মা, আপনি বরং সেই মেয়েকে ফোন করে সবকিছু জিজ্ঞাসা করে নিন। এই শিল্পার আসল সত্যিটা কি আমরাও জানতে পেরে যাব। হ্যাঁ হ্যাঁ, সেটার জন্যই তো আমি তোমাদের দুজনকে ডেকে এনেছি। এখনই মেয়েটাকে ফোন করছি। এই বলে বিমলা দেবী রূপাকে ফোন লাগায়। আরে তার ফোনটা লাগছে না কেন? বিমলা দেবী তাকে ফোন করতে থাকে, কিন্তু বারবার চেষ্টা করার পরেও রূপার ফোন লাগে না। অপরদিকে জানালার বাইরে দাঁড়িয়ে শিল্পা এগুলো দেখে খুব খুশি হয়ে যায়। আমার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করার চেষ্টা করছিল, এবার সেই নাম্বার আর কোনোদিনই লাগবে না মা। বিমলা দেবী রূপাকে আরো কয়েকবার ফোন করতে থাকে, কিন্তু রূপার ফোন লাগে না। পরের দিনেও একইভাবে তার ফোন লাগছিল না। সেদিন আমাদের নতুন কাজের মেয়ে পিঙ্কি ও শিল্পাকে দেখার পর কাজ ছেড়ে পালিয়ে গিয়েছিল, আর এবার সেই দুজন ছেলে মেয়ে শিল্পাকে সামনে দেখার পর ভয় পেয়ে গিয়েছিল। নিশ্চয়ই কোনো গন্ডগোল রয়েছে। বিমলা দেবী এসব কথা ভাবছিল। অপরদিকে একটি নদীর পাড়ের গোডাউনে বড় ছেলে রজত এক লোকের সঙ্গে ব্যবসার বিষয়ে কিছু কথা বলছিল। এখন পর্যন্ত মাল ডেলিভারি হয়নি কেন? আমি অনেকক্ষণ থেকে ওয়েট করছি। এসব কি হচ্ছে? স্যার, আমাদের জাহাজে একটু প্রবলেম হয়ে গিয়েছিল, তাই আরেকটু সময় লাগবে। তাহলে আমাকে খবর দাওনি কেন? আমি সব কাজ ছেড়ে প্রোডাক্ট চেক করার জন্য এখানে এসেছি। স্যার, এখনো 2 ঘন্টার মতো আরো লাগবে। আমি আপনাকে ফোন করে জানিয়ে দেব। আপনি চাইলে এখন চলে যেতে পারেন। ঠিক আছে, আমাকে খবর দিয়ে দিও। অপরদিকে তাদের বাড়িতে বিমলা দেবী তার ছোট ছেলে সূর্যকে কিছু বোঝাতে থাকে। বাবা, শুধু একবার আমার কথায় বিশ্বাস করে দেখ না। মা, আমি তোমার কথায় অনেক বিশ্বাস করেছি, কিন্তু সবসময় এটাই জানতে পেরেছি যে তুমি আমাকে আর শিল্পাকে আলাদা করতে চাও। সূর্য, তুই এই শেষবারের মতো আমার কথা শোন। একবার শিল্পাকে ফলো করে দেখ। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো বড় বিপদ হতে চলেছে। বিমলা দেবী বারবার অনুরোধ করায় সূর্যর ইচ্ছে না থাকলেও সে শিল্পাকে ফলো করার জন্য বেরিয়ে পড়ে। অপরদিকে তাদের বাড়ির মিটিং রুমে প্রদীপ বাবু এবং বড় ছেলে রজত যখন বসে কিছু পেপার দেখছিল, এমন সময় রজতের ফোন আসে। হ্যালো। হ্যাঁ মনোজ, বলো। জাহাজ রেডি হয়ে গেছে? স্যার, অনেক বড় বিপদ হয়ে গেছে। পুলিশ আমাদের মালপত্র ধরে নিয়েছে। আপনি এখানে না এলেই ভালো হবে। আমাদের বেশ কিছু লোক ধরা পড়ে গেছে। ঠিক আছে স্যার, এবার আমি রাখছি। কি হয়েছে রজত? তোকে একটু টেনশনে মনে হচ্ছে কেন? বাবা, পুলিশ আমাদের মালগুলো ধরে নিয়েছে। তারা এভাবে আমাদের মাল ধরে নিয়েছে কেন? চল, আমরা এখনই গিয়ে তাদের সঙ্গে কথা বলবো। তাদেরকে আমরা অনেক টাকা দিয়েছি। বাবা, এখন সেখানে যাওয়া ঠিক হবে না। পুলিশ আমাদের উপর সন্দেহ করে। আমাদের কিছু লোক পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে।
তারা যদি পুলিশের সামনে আমাদেরকে চিনে ফেলে তাহলে বিপদ হয়ে যাবে। তাহলে আমাদের কোটি কোটি টাকার জিনিসের কি হবে? আমি কিছু একটা ভাবছি, তুমি চিন্তা করো না। রজত এবং প্রদীপ নিজেদের মধ্যে কথা বলতে থাকে। অপরদিকে সূর্য শিল্পাকে ফলো করতে করতে থানার বাইরে পৌঁছে যায়। শিল্পা পুলিশ স্টেশনের ভিতরে চলে গেল কেন? এখানে তার কি কাজ? আমি এখানে বসে তার অপেক্ষা করব। সে আমার কাছ থেকে কি লুকানোর চেষ্টা করছে? সূর্য থানার বাইরে বসে শিল্পার অপেক্ষা করছিল। এমন সময় এক হাবিলদার তার কাছে আসে। হ্যালো মিস্টার, পুলিশ স্টেশনের ভিতরে চলো। কেন? আমি পুলিশ স্টেশনের ভিতরে যাব কেন? ম্যাডাম ডাকছে, তাই তোমাকে যেতে হবে। এরপর সূর্য হাবিলদারের সঙ্গে থানার ভেতরে চলে যায়। সূর্য সেখানে গিয়ে দেখে শিল্পা পুলিশের ইউনিফর্ম পরে টেবিলে বসে রয়েছে। শিল্পা, তুমি পুলিশ? আমি সবার আগে তোমাকে নিজের সত্যি কথা জানাতে চাইতাম সূর্য, কিন্তু এখন পর্যন্ত সেই সময় ছিল না। তুমি আমার থেকে এত বড় সত্যিটা লুকালে কেন? আমাদের কাজটাই এরকম ছিল সূর্য, আমরা চাইলেও নিজের সিক্রেটগুলো বলতে পারতাম না। আমাকে ক্ষমা করে দাও সূর্য। আচ্ছা, তাহলে তুমি আমাদের বাড়িতে ক্যামেরা লাগিয়েছিলে এবং মা তোমার উপর যে সন্দেহগুলো করতো সেগুলো সত্যি ছিল, তাই তো? হ্যাঁ সূর্য, ওইসব কথা সত্যি। তোমার বাবা আর দাদাকে ধরার জন্য অন্য কোনো উপায় আর আমাদের কাছে ছিল না সূর্য। তুমি কি আমার বাবা এবং দাদাকে ফাঁসাতে চাও? আমি ফাঁসাতে চাই না সূর্য। তুমি কি জানো তোমার বাবা আর দাদা কি বিজনেস করে? কি বিজনেস করে মানে? এরপর শিল্পা সূর্যকে সমস্ত কথা জানিয়ে দেয় যে কিভাবে তার বাবা এবং দাদা মিলে স্কুলের বাচ্চাদেরকে নেশার ওষুধ মিশ্রিত লজেন্স খাইয়ে তাদের ভবিষ্যৎ নষ্ট করে এবং তাদের থেকে বেশি বেশি টাকা আদায় করে। শিল্পা, যদি এসব কথা সত্যি হয় তাহলে তাদের ধরতে আমি তোমার সাহায্য করব। আমি তোমার থেকে এটাই আশা করেছিলাম সূর্য। তুমি যে কোনো ভাবে নিজের দাদা আর বাবাকে তাদের গোডাউন পর্যন্ত নিয়ে যাও, আমরা দূর থেকে সব রেকর্ডিং করে নেব। শিল্পা, এসব তো হবেই, কিন্তু আমি আরেকটা কথা জানতে চাই। তাহলে কি তুমি নিজের কেস সলভ করার জন্য আমাকে বিয়ে করেছিলে? আমাদের ভালোবাসাটা কি সত্যি নয়? না সূর্য, আমি নিজের কেসের জন্য তোমাকে বিয়ে করিনি। আমি যখন তোমাকে পছন্দ করতাম তারপরে আমি এই পুলিশের চাকরি পেয়েছি। চাকরি জয়েন করার পরেই আমি জানতে পারলাম আমাকে যাদের কেস দেওয়া হয়েছে তারা তোমার বাবা আর দাদা। তাই এই সমস্ত কথা তোমার থেকে লুকাতে বাধ্য হয়েছি সূর্য। শিল্পা, এরকম মানুষদের সমাজে থাকার কোনো অধিকার নেই। তারা বাচ্চাদের খারাপ অভ্যাস লাগিয়ে তাদের জীবন নষ্ট করছে। আমি তাদেরকে জেলের ভিতর দেখতে চাই। তার জন্য আমাকে যা করতে হয় আমি করব। থ্যাংক ইউ ভেরি মাচ সূর্য। এরপর সূর্য সেখান থেকে বাড়ি ফিরে যায়। কিছু সময় পর শিল্পা হাবিলদারকে সঙ্গে নিয়ে শহরের থেকে কিছুটা দূরে একটি পুরানো বাড়িতে পৌঁছায়। সেই পুরানো বাড়িতে রূপা এবং রনি বন্দি অবস্থায় ছিল। শিল্পাকে দেখার পর রূপা বলে, তুমি কে আর তুমি আমাদেরকে এভাবে বন্দি রেখেছো কেন? তাছাড়া তুমি পুলিশের ড্রেসে কি করছো? আমি হলাম ডিএসপি। বাচ্চাদেরকে কে নেশাওয়ালা লজেন্স সাপ্লাই করে আমি এটা জানার জন্যই চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা আমার মাঝে এসে আমার প্ল্যান খারাপ করে দিচ্ছিলে। তাই বাধ্য হয়েই তোমাদেরকে এখানে আটক করতে হয়েছে। তবে চিন্তা করো না, তোমাদের বাড়িতে ইনফর্ম করে দেওয়া হয়েছে যে তোমরা পুলিশের সাহায্য করছো। আরো 2 দিন পর্যন্ত তোমাদেরকে এখানে থাকতে হবে। আমার মনে হয় তুমি মিথ্যে কথা বলছো। আমার ভাই তোমার নাম বলেছিল তুমি বাচ্চাদেরকে নেশাযুক্ত লজেন্স খাওয়াতে। আমরা সেদিন তোমাকে গুন্ডাদের থেকে একটা ব্যাগ নিতেও দেখেছিলাম। আমি তো শুধু বাচ্চাদেরকে বোঝাচ্ছিলাম যে তারা যেন অজানা কোনো মানুষের থেকে লজেন্স কিনে না খায়, তার মধ্যে বিষ মেশানো আছে। তাছাড়া সেই গুন্ডাদের সঙ্গে কথা বলা আর তাদের থেকে ব্যাগ নেওয়া সেটা আমাদের প্ল্যানের অংশ ছিল। তাছাড়া তোমার ভাই শিল্পার নাম বলেনি, সে যেই নামটা বলেছে তাকে তুমি খুব ভালো করেই চেনো। আমি চিনি মানে? তুমি কি বলতে চাইছো? এরপর শিল্পা, রূপা এবং রনিকে নিজের সঙ্গে শহরের সবথেকে বড় জেলখানায় নিয়ে যায়। রূপা এবং রনি জেলের ভেতরে গিয়ে দেখে যেই 2 গুন্ডাকে তারা স্কুলের বাইরে দেখেছিল তারা লকআপের ভেতরে বসে রয়েছে। আরে এরা তো সেই গুন্ডা। তুমি একদম ঠিকই বলেছো রূপা, একটু সামনে চলো, তোমাকে আসল জিনিসটা দেখাই। রূপা এবং রনি শিল্পার সঙ্গে আরো কিছুটা ভেতরে গিয়ে দেখে একটি লকআপের ভেতরে তাদের কলেজের বান্ধবী জুলি বসে রয়েছে। জুলি, জুলি তুই এখানে? রূপা, রনি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। টাকার জন্য আমাকে এসব করতে হয়েছে। এসব না করলে আমি নিজের পড়াশোনা চালিয়ে যেতে পারতাম না। আমার মা বাবা কেউ নেই, তাই আমাকে টাকার জন্য এই পথ বেছে নিতে হয়েছিল। এবার তোমরা দেখে নিলে তো আসল দোষী কে। সেই কাজ করার জন্য নিজের নাম শিল্পা রেখেছিল। আমি কোনোদিনও ভাবিনি জুলি যে তুই টাকা ইনকাম করার জন্য এত খারাপ একটা কাজ করবি। এসব কিছু করতে তোর একটু লজ্জা করলো না? আমাদেরকে ক্ষমা করে দিন শিল্পা ম্যাডাম,
আমরা আপনার উপর সন্দেহ করেছিলাম। কোনো প্রবলেম নেই, তোমরা 2 দিন পর্যন্ত আমাদের কোয়ার্টারে থাকো, তারপর আমরা তোমাদের বাড়ি ছেড়ে দিয়ে আসবো, ঠিক আছে তো? ঠিক আছে ম্যাডাম। এরপর শিল্পা সূর্যকে সঙ্গে নিয়ে নদীর ধারে প্রদীপ বাবুর গোডাউনে পৌঁছায়। সেখানে গিয়ে সূর্য তার দাদা রজতকে ফোন করে। দাদা, আমি গোডাউনের কাছে একটা প্রবলেমে ফেসে গেছি, তুমি আর বাবা তাড়াতাড়ি এখানে চলে এসো। আমাদের গোডাউনে? কিন্তু সেখানে তো পুলিশ আছে। পুলিশ? কই না তো, এখানে কোনো পুলিশ নেই। আমি এখান থেকে যাচ্ছিলাম, হঠাৎ আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন থেকে আমি এখানে পড়ে আছি। আমাকে বাঁচাও দাদা। তুই চিন্তা করিস না ভাই, আমরা তাড়াতাড়ি সেখানে যাচ্ছি। আমি আর বাবা গাড়িতেই আছি, অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, কিন্তু এবার গাড়ি ঘুরিয়ে নিচ্ছি। এরপর রজত তার বাবার সঙ্গে গোডাউনের কাছে পৌঁছায়। সেখানে পৌঁছাতেই তারা দেখে তাদের দলের লোকগুলো গোডাউনের কাছে দাঁড়িয়ে রয়েছে। আশেপাশে পুলিশকে না দেখতে পেয়ে প্রদীপ বাবু এবং রজত তাদের লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করে। অপরদিকে পুলিশ তাদের প্ল্যানিং মতো দূর থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছিল। কিছু সময় পর হঠাৎ পুলিশ তাদের সামনে চলে আসে এবং দলের সবাইকে একসঙ্গে অ্যারেস্ট করে নেয়। শিল্পা, তুমি পুলিশের পোশাকে? হ্যাঁ শ্বশুর মশাই, আমি হলাম ডিএসপি শিল্পা। আপনাদের খেলা এবার শেষ হলো, এবার সারা জীবন জেলে সময় কাটাবেন। এরপর পুলিশ সকলকে অ্যারেস্ট করে নিয়ে চলে যায়। অপরদিকে শিল্পার শ্বশুর বাড়িতে সকলে শিল্পার আসল সত্যি জানার পর প্রথমে তাকে ভয় পায়, কিন্তু ধীরে ধীরে সবাই তাকে পছন্দ করতে শুরু করে। এরপর থেকে শিল্পা তার শ্বশুর বাড়িতে আনন্দেই দিন কাটাতে থাকে। অপরদিকে রূপার ভাই সুস্থ হয়ে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসে। এভাবেই সকলের জীবনের সুখ ফিরে আসে। বন্ধুরা, ধনী বাড়ির ছোট বউ গল্পের সিরিজ এখানেই শেষ করা হলো। গল্পটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও।